হাই ফ্রেন্ডস, আমি সুপ্রিয়া ভদ্র। আজকে আমি আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প কুয়াশার রং। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। শুরু হচ্ছে কুয়াশার রং। ভয়ানক বর্ষা কদিন সমানভাবে চলিয়াছে, বিরাম বিশ্রাম নেই। প্রতুল মেসের বাসায় নিজের সিটটিতে বসে বসে বিরক্ত হয়ে উঠেছে। কোথায় বা বাহির হইবে, যাইবার উপায় নেই কোনো দিকে। ছাদ চুয়ে ঘরে জল পড়ছে। সকাল থেকে বিছানাটা একবার এদিকে একবার ওদিকে সরিয়েই বা কতক্ষণ পারা যায়। সন্ধ্যার সময় আরও জোর বর্ষা নামল। চারিদিক ধোঁয়াকার হয়ে উঠল। বৃষ্টির জলের কুয়াশার ফাঁকে ফাঁকে গ্যাসের আলোগুলো রাস্তার ধারে ঝাপসা দেখাচ্ছে। প্রতুল একটা বিড়ি ধরালো। সকাল থেকে এক বান্ডিল বিড়ি উঠে গেছে। বসে বসে বিড়ি খাওয়া ছাড়া সময় কাটাবার উপায় কই। সিগারেট কিনবার পয়সা নেই। এই সময়টা সিগারেট খেয়ে কাটাতে হলে 2 বাক্স ক্যাভেন্ডার নেভিকাট সিগারেট লাগত। প্রতুলের হঠাৎ মনে পড়ল এবেলা এখনো চা খাওয়া হয়নি। মেসের চাকরকে ডাকবার উদ্যোগ করছে এমন সময় দরজায় কি ঘা দিল। হয়তো হরিশ চাকরের মনে পড়েছে তার ঘরে চা দেওয়া হয়নি। দরজা খুলে প্রতুল অবাক হয়ে চাইল। এই যে প্রতুল দা, ভালো আছেন? নমস্কার, এলাম আপনার এখানেই। একটি 30-32 বছরের লোক, গায়ে ময়লা পাঞ্জাবি, পায়ে রবারের জুতো, হাতে একটা ছোট টিনের সুটকেস, সঙ্গে একটি বছর 9-10-এর ছোট ছেলে নিয়ে ঘরে ঢুকলো। ছাতা থেকে জল গড়িয়ে পড়ছে। ভিজে জুতোই ঘরের দরজার সামনের মেঝেটাতে জলে দাগ পড়ল খোলা দরজা দিয়ে। প্রতুল তখনও ঠিক করতে পারেনি লোকটা কে, এমন দুর্যোগের দিনে তার আশ্রয় গ্রহণ করতে এসেছে। দেশের লোক, গ্রামের লোক তো নয়। কোথায় একে সে দেখেছে? হঠাৎ তার মনে পড়ে গেল এ সেই শশধর, নাথপুরের শশধর গাঙ্গুলি। এত বড় হয়ে উঠেছে সেই 18-19 বছরের ছোকরা। আর ছোটবেলার সেই চমৎকার চেহারা এত খারাপ হয়ে উঠল কিভাবে? চিনতে পেরেছেন প্রতুলদা? হ্যাঁ, এসো বসো। ও কতকাল পরে দেখা, তা তুমি জানলে কি করে এখানে আমি আছি? ভালো আছো? বেশ। এদিকে ছেলে? বেশ বেশ। শশধর রাঙা দাঁত বের করে একগাল হেসে বলল, তা হবে না। সে আজ কত বছরের কথা বলুন তো? আজ 12-13 কি 14 বছরের কথা হয়ে গেল যে আপনার ঠিকানা নিলাম জীবন ভট্টাচার্যের কাছ থেকে। জীবন ভট্টাচার্যকে মনে পড়ছে না? সেই যে জীবনদা, আমাদের লাইব্রেরির সেক্রেটারি ছিল। কিন্তু জীবনবাবুই বা আমার ঠিকানা জানলেন কি করে? তার সঙ্গেও তো 12-13 বছর দেখা নেই। যতদিন নাথপুর ছেড়েছি ততদিন তার সঙ্গেও। জীবনদার শালার এক বন্ধু, আপনারও বন্ধু, রাধিকা বাবু। চিনতে পেরেছেন এবার? সেখানে জীবনদা শুনেছে আপনি তো আমাদের খবর রাখেন না, আমরা আপনার রাখি। এই স্থির হয়ে বসো খোকা, 1 কাপ চা খাওয়ান না দাদা, বড্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। সঙ্গে ছোট ছেলেটি অমনি বলতে শুরু করলো, খিদে পেয়েছে বাবা, আমার খিদে পেয়েছে। তার বাবা ধমক দিয়ে বলল, থাম। ছোড়ার অমনি খিদে খিদে শুরু হলো। থাম না, খেয়েছিস তো দুপুরবেলা। প্রতুল বলল, আহা, ওকে ধমকাচ্ছ কেন? ছেলে মানুষের খিদে তো পেতেই পারে। দাঁড়াও খোকা, আমি খাবার আনাচ্ছি। চা ও জলযোগের পর্ব মিটে গেলে প্রতুল বলল,
তারপর শশধর এখন হচ্ছে কি? শশধর বলল, করবো আর কি, রামজীবনপুরের ইউপি স্কুলের হেড পণ্ডিত। আজ 2 দিন ছুটি নিয়ে কলকাতায় এলাম, একটু কাজ আছে। ভালো কথা। প্রতুলদা, এখানে একটু থাকবার জায়গা হবে? প্রতুল বলল, হ্যাঁ হ্যাঁ, তার আর কি, থাকো না, জায়গা তো যথেষ্টই রয়েছে। আমি বলে দিচ্ছি তোমাদের খাওয়ার কথা রাতে। আজ প্রায় 12-13 বছর আগে প্রতুল নাথপুর গ্রামের মিউনিসিপ্যাল অফিসে কেরানির চাকরি নিয়ে যায়। নাথপুর নিতান্ত ক্ষুদ্র গ্রাম নয়, আশেপাশে 4-5খানি ছোট বড় গ্রাম নিয়ে মিউনিসিপ্যালিটি। ইলেকশন নিয়ে দলাদলি মারামারি পর্যন্ত হতো। লাইব্রেরি ছিল, ডাক্তারখানা ছিল, হাই স্কুল ছিল, একটা পুলিশের ফাঁড়ি পর্যন্ত ছিল। একদিন নিজের ক্ষুদ্র বাসাটিতে বসে আছি একা। একটি 18-19 বছরের ছোকরা এসে প্রণাম করে বলল, আপনি বুঝি এখানে নতুন এসেছেন আমাদের গায়ে? হ্যাঁ, এসো বসো। তোমার নাম কি? আমার নাম শশধর, আপনার সাথে আলাপ করতে এলাম। একা বসে থাকেন? এসো এসো, ভালোই। তুমি স্কুলে পড়ো বুঝি? শশধর পরিচয় দিল। না, সে স্কুলে পড়ে না, অবস্থা ভালো না। স্কুলে কে পড়াবে? তাছাড়া সংসারে বাবা নেই, তার ঘাড়েই সংসার। মা, 2 বোন, 3টি ছোট ছোট ভাই, স্ত্রী। প্রতুল অবাক হয়ে বলল, তুমি বিয়ে করেছো নাকি? আগে হ্যাঁ, ও বছর বিয়ে হয়ে গেছে। ছেলেটি দেখতে খুব সুশ্রী, সুপুরুষ। অল্প বয়সে বিবাহ হওয়াটা আশ্চর্য নয়। কিছুক্ষণ বসে থাকবার পর ছেলেটি সেদিন চলে গেল। তারপর থেকে মাঝে মাঝে সে প্রায়ই আসতো। এই গ্রামে প্রতুল নতুন এসেছে, বিশেষ কারো সঙ্গে পরিচয় নেই। এই অবস্থায় একজন তরুণ বন্ধু লাভ করে প্রতুলও খুশি হলো। সময় কাটবার একটা উপায় হলো। সন্ধ্যাবেলাটা দুজনের গল্প গুজবে কেটে যেত। একদিন শশধর প্রতুলকে বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ করল। শশধরের মা তাকে ছেলের মতো যত্ন করে খাওয়ালেন। শশধরের বোন কণা তাকে প্রথম দিনেই প্রতুলদা বলে ডাকল। এই নির্বান্ধব পল্লী গ্রামে এদের স্নেহ সেবা প্রতুলের বড় ভালো লাগলো সেদিন। এরপর অফিস থেকে প্রতুল নিজের বাসায় ফিরতে না ফিরতে শশধর প্রতুলকে ডেকে নিজের বাড়িতে প্রায় নিয়ে যায়। প্রায় বিকালের চা পানের ও জলযোগের ব্যবস্থা সেখানেই হয়ে থাকে। দিন কতক যাবার পরে প্রতুল এতে সংকোচ বোধ করল। শশধরদের সাংসারিক ব্যবস্থা বিশেষ সচ্ছল নয়। রোজ রোজ তার জলযোগের জন্য ওদের খরচ করাতে প্রতুলের মন সায় দিল না। সে খাওয়া বন্ধ করল। অবশ্য মুখে সোজাসুজি কোনো কিছু বলতে পারা সম্ভব ছিল না। তবে যাবার ইচ্ছা না থাকলে ওজোর আপত্তির অভাব হয় না। একদিন শশধর এসে বলল, আজ যেতেই হবে প্রতুলদা। কণা বলেছে তোমাকে নিয়ে না গেলে সে ভয়ানক রাগ করবে আমার ওপর। প্রতুল আশ্চর্য হয়ে বলল, কণা? হ্যাঁ হ্যাঁ, কণা, আমার ছোট বোন। ভুলে গেলেন নাকি? চলুন আজ। প্রতুলের মনে বিস্ময় এবং আনন্দ দুই হলো। কণার বয়স 15-16, রং ফর্সা, বেশ সুশ্রী মেয়ে, কথাবার্তা বলে চমৎকার, পাড়া গায়ের তুলনায় লেখাপড়াও জানে ভালো। তার সম্বন্ধে কণা আগ্রহ দেখিয়েছে, কথাটা শুনতে ভালো। কণা সেদিন প্রতুলের কাছে কাছেই রইল। কয়দিন না দেখাশোনার পরে দুজনেরই দুজনকে যেন বেশি করে ভালো লাগছে। ফেরার সময় প্রতুলের মনে হলো কণাকে আজ যেন তার অত্যন্ত আপনজন বলে মনে হচ্ছে। কেন? নির্জন বাসায় ফিরে কথাটা সে ভাবল। কণা মেয়েটি ভালো, সত্যি বুদ্ধিমতী, সেবা পরায়ণা, তাদেরই পাল্টি ঘর। আহা, এই জন্যই কি শশধরের এত তাগাদা?
তাকে ঘন ঘন বাড়ি নিয়ে যাওয়ার জন্য? কথাটা মনে হবার সঙ্গে সঙ্গে এই চিন্তাও তার মনে না এসে পারল না। তাই কণার অত গায়ে পড়ে আলাপ করাবার ঝোঁক তার সঙ্গে। প্রতুল আবার শশধরদের বাড়ি যাওয়া বন্ধ করল। শশধর এসে পিড়াপিড়ি আরম্ভ করতে বিলম্ব করল না। এবার কিন্তু প্রতুল অত সহজে ভুলল না। তার মনে দ্বন্দ্ব লেগেছে। কণা তাকে সত্যিই ভালোবাসে, না তাকে বিবাহের ফাঁদে ফেলবার জন্য এটা তার একটি ছলনা মাত্র? কণার মা কি জন্য তাকে অত আদর করে থাকেন, বা শশধর তাকে বাড়ি নিয়ে যেতে এত আগ্রহ দেখায়, এর কারণ প্রতুলের কাছে ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। গরিবের মেয়ে, বিবাহ দেবার সঙ্গতি নেই উপযুক্ত পাত্রে। সেই হিসাবে প্রতুল পাত্র ভালোই। 30 টাকা মাইনে পায় অফিসে। বয়স কম, দেখতে শুনতেও এ পর্যন্ত তো প্রতুলকে কেউ খারাপ বলেনি। এদের সকল স্নেহ ভালোবাসা আগ্রহের মধ্যে একটি দৃঢ় স্বার্থ সিদ্ধির সন্ধান জেনে প্রতুলের মন এদের প্রতি নিতান্ত বিরূপ হয়ে উঠল। মাস 2 কেটে গেছে। ভাদ্র মাস। 7-8 দিন বেশ ঝলমলে শরতের রোদ। খালের ধারে কাশফুল ফুটেছে, জল কাদা শুকিয়ে আসছে। পূজার ছুটির আর বেশি দেরি নেই। প্রতুল বসে বসে সেই কথা ভাবছিল। মিউনিসিপ্যাল অফিসে 12 দিন ছুটি। এই সময় একদিন কার মুখে প্রতুল শুনল শশধরের বাড়িতে বড় বিপদ। শশধরের মা মৃত্যুশয্যায়। শুনে সে ব্যস্ত হয়ে উঠল। শশধর এদিকে অনেকদিন আসেনি তা নয়। প্রতুল ওদের বাড়ি না গেলেও সে এখানে প্রায় এসে বসে থাকে, চা খায়, গল্পগুজব করে। কই, মায়ের এমন অসুখের কথা তো শশধর বলেনি। প্রতুল শশধরদের বাড়ি গেল। এমন বিপদের সময় না এসে চুপ করে থাকা, সেটা ভদ্রতা এবং মনুষ্যত্ব উভয়েরই বিরুদ্ধে। প্রতুলের কড়া নাড়ার শব্দে কণা এসে দরজা খুলে দিল। প্রতুলের মনে হলো কণা তাকে দরজায় দেখতে পেয়ে অবাক হয়েছে। প্রতুল আগে কথা বলল, মা কেমন আছেন? আসুন বাড়ির মধ্যে। দাদা নেই বাড়িতে, ডাক্তার ডাকতে গিয়েছে, অবস্থা ভালো না। চলো চলো গিয়ে দেখি। আমি কিছুই জানি নে কণা অসুখের কথা। শশধর কদিন আমার ওখানে যায়নি, তবে মাঝে মাঝে যা গিয়েছিল তখন কিছু বলেনি। বলবে কি, মার অসুখ আজ সবে 5 দিন হয়েছে তো। পরশু রাত্রির থেকে বাড়াবাড়ি যাচ্ছে। এর আগে এমন তো হয়নি। ঘরের মধ্যে ঢুকে যেটা প্রতুলের চোখে সবার প্রথমে পড়ল, সেটি এদের দারিদ্র্যের কুশ্রী ও মলিন রূপ। সে নিজেও বড়লোকের ছেলে নয়, কিন্তু তবুও তাদের বাড়িতে গৃহস্থালির যে স্ত্রীর ছাদ আছে, এখানে তার সিকিও নেই। কণা বলল, এতকাল আসেননি কেন এদিকে? আমাদের তো ভুলেই গিয়েছেন। প্রতুলের মনে কষ্ট হলো। কণার ক্লান্ত, উদ্বেগপূর্ণ এবং বিষণ্ণ চোখ দুটির দিকে চেয়ে তার মনে হলো সে বড় নিষ্ঠুর কাজ করেছে এতদিন এখানে না এসে। কণা বড় ভালো মেয়ে। যতক্ষণ প্রতুল তাদের বাড়ি থাকলো ততক্ষণের মধ্যেই প্রতুল জানতে পারল কণার কি কর্তব্য জ্ঞান, রুগ্ন মায়ের কি সেবাটাই করছে কণা। এত দুঃখে উদ্বেগেও তার সুন্দর রূপ ম্লান হয়নি। অনেক মেয়েকে সে দেখেছে, সাজলে গুজলে সুশ্রী বলে মনে হয়, কিন্তু মলিন কাপড় পরে থাকলে বা চুল না বেঁধে থাকলে, কিংবা হয়তো সদ্য ঘুম থেকে ওঠা অবস্থায় দেখলে বড় খারাপ দেখায়। কন্যার রূপের মধ্যে একটা কিছু আছে যাতে কোনো অবস্থাতেই খারাপ দেখায় না। এত অনিয়ম, রাত্রি জাগরণ, উদ্বেগ, পরিশ্রমের মধ্যেও কণা তেমনই ফুটন্ত ফুলটির মতো তাজা, তেমনই লাবণ্য ওর সুকুমার মুখে।
কণার সম্বন্ধে একটি মূল্যবান সত্য আবিষ্কার করে প্রতুল আনন্দিত বিস্মিত দুই হলো। এরপর প্রতুল কয়েকদিনই কণাদের বাড়ি নিয়মিত যেতে লাগলো। রোগিণীর সেবায় সেও কণাকে সাহায্য করত। স্টোভ জ্বালা, জল গরম করা, বিছানার চাদর বদলানোর সময় রোগিণীকে বিছানার এক পাশে সরানো, ডালিম বেদানার দানা ছাড়ানো। 5 দিনের প্রাতকালে কণার মা যখন ইহলোকের মায়া কাটিয়ে চলে গেলেন, তখন সেই শোক সন্তপ্ত পরিবারকে সে যথাযোগ্য সান্ত্বনা দেবার চেষ্টা করতে লাগল। দাহকার্যের খরচপত্র নিজ থেকে দিল, কারণ শশধর একেবারে কপর্দক শূন্য সেদিন। নিজে শ্মশানে গিয়ে শেষ পর্যন্ত রইল। আবার সকলের সঙ্গে সেখান থেকে কণাদের বাড়ি ফিরে আগুন তাপল এবং নিমের পাতা দাঁতে কাটল। কণা আজকাল প্রতুলের দিকেও বড় টানে। তার সুখ দুঃখ, সে রাত্রে ঘুমালো কিনা, তাকে চা ঠিক সময় দেওয়া এবং সেই সঙ্গে কিছু না হোক এক মুঠো মুড়িয়েও তেল নুন মেখে দেওয়া, এইসব দিকে কণার সতর্ক দৃষ্টি। এত দুঃখ বিপদের মধ্যেও এটাও প্রতুলের মনে বড় আনন্দ দিয়েছে কদিন। শ্রাদ্ধের আগের দিন প্রতুল শশধরকে নিজের মাইনে থেকে 20টি টাকা দিয়ে তাকে কি করতে হবে না হবে পরামর্শ দিল। জিনিসপত্র ও লোকজন খাওয়ানোর ফর্দ ধরল। সামান্য তিলকাঞ্চন শ্রাদ্ধ হবে। শ্রাদ্ধের দিন 12টি ব্রাহ্মণ এবং নিয়ম ভঙ্গের দিন জন 15 গাতি কুটুম্ব খাবে। এসব কথা কণাদের বাড়ি বসেই হচ্ছিল। পরামর্শ অন্তে প্রতুলকে বসিয়ে রেখে শশধর কোথায় বেরিয়ে গেল। প্রতুলের বসে থাকবার কারণ সে এখনো বিকালে চা পান করেনি। না খেয়ে গেলে কণা চটে যাবে। কণা চা নিয়ে ঘরে ঢুকল। প্রতুল কণার হাত থেকে চায়ের পেয়ালাটি নিয়ে বলল, বসো কণা, কালকে সব জোগাড় করে রাখো। ফর্দ দিয়েছেন নবীন ভট্টাচার্য, সন্ধ্যের পর একবার দেখে নিও সেখানা। শশধর কেনাকাটা করতে গেছে, যদি কিছু বাদ পড়ে আনিয়ে নিও। আপনি টাকা দিলেন? আমি? হ্যাঁ, তাই কত টাকা দিলেন? সে কথায় দরকার, সে এমন কিছু নয়। তাছাড়া ধার। শশধর আবার আমায়, দাদা আবার আপনাকে ছাই দেবে। আপনাকে কথাটা বলবো ভেবেছি। কেন আপনি আমাদের পিছনে এমন খরচ করবেন? রোগের সময় টাকা দিয়েছেন, আবার কাজের সময় দেবেন? আপনি কি এমন 950 টাকা ব্যাংকে জমিয়েছেন শুনি? মাইনে তো পান মাত্র 30 টাকা। আপনার নিজের বাবা মা ভাই বোন আছে, তাদের কি দেবেন? নিজে কি খাবেন? আপনাকে বলি শুনুন, দাদা বেকার বসে আছে। আপনার কাছ থেকে টাকা নিয়ে তা কখনো আর উপর হাত করবে না। ওর ওই স্বভাব। আপনি আর 1 পয়সা দেবেন না বলে দিচ্ছি। মায়ের কাজ হোক না হোক আপনার কি? আপনি কেন দিতে যাবেন? প্রতুল অবাক দৃষ্টিতে কণার মুখের দিকে চাইল। কণার মুখে একটি সবল তেজস্বী সারল্য, সত্যবাদী ও স্পষ্টভাষী ও ডাগর চোখ দুটি, যা খোসামত করতে বা ছলনা করতে শেখেনি। আজও প্রতুলের মনে হলো, কিন্তু কণা আজ কি নতুন ধরনের কথা বলল, ভারী আশ্চর্য কথা। এতদিন কণাকে চিনতে পারেনি সে, আজ চিনল বটে। শ্রদ্ধায় ও সম্ভ্রমে তার মন পূর্ণ হয়ে উঠল। কণা সাধারণ মেয়ে নয়। শ্রাদ্ধ শান্তি মিটে গেল। প্রতুল নিয়মিত ওদের বাড়ি যাতায়াত করতে লাগলো। কণার সেবায় অভ্যস্ত হয়ে গেছে। সে যত্ন ও সেবায় এতটুকু খুঁত কোনো দিন প্রতুলের চোখে পড়ল না আজও। মায়ের শোক খানিকটা প্রশমিত হবার পরে কণা আরও সুশ্রী হয়ে উঠেছে এখন। পরিস্ফুট যৌবনশ্রী তার অঙ্গ প্রত্যঙ্গে। প্রতুল ইতিমধ্যে মনে মনে ভেবে স্থির করেছে কি করে কথাটা এবার সে পারবে। কথাবার্তা পাকা না হয় রহিল।
অসহজ কেটে গেলে বিবাহ হতে বাধা কি? পরের বাড়ির তরুণী পূর্ণ যৌবন মেয়ের সঙ্গে এভাবে মেলামেশা উচিত হচ্ছে না। একটা পাকাপাকি কথা হওয়া ভালো। বিকেলে প্রতুল কণাদের বাড়ি গেল। কণা এসে বলল, আরে বাস, আমি বলেছি কি না বলেছি, প্রতুলদা তো এলো বলে। দুধ নেই চা করবার। ওবেলা পিন্টু দুধের কড়া আলগা করে দিয়েছে, আর সব দুধখানি উপর করে রেখে দিয়েছে বেড়ালে। বসো কন্যা, এখানে চা হবে এখন, তার জন্যে কিছু নয়। কণা এখন মাতৃহীন ছোট ভাই বোনের মায়ের স্থান পূর্ণ করে আছে। সংসারে সেই এখন কর্ত্রী। প্রতুল তা জানে, কিন্তু এই ক্ষুদ্র কর্ত্রীটি মাঝে মাঝে কিরকম ফাঁদে পড়ে যায় পয়সা কড়ির অভাবে, তাও প্রতুল দেখেছে। কণা তাকে কিছু বলে না, কোনো দিন না, কিন্তু সে নানা রকমের টের পায়, যেমন আজ পেল। কণা কি কাজে একটু উঠে গেছে, প্রতুল কণার ছোট্ট ভাই বিনুকে ডেকে বলল, কি খেয়েছো খোকাবাবু? ভাত খেয়েছি। এখন কি খেয়েছ? আর কিছু নেই, ভাত নেই, দিদি খায়নি। তখন সেখানে কণার ছোট বোন 11 বছরের পিন্টু আসলো। প্রতুল বলল, কণা খায়নি কেন? পিন্টু বলল, ভাত ছিল না, ওবেলা চাল ধার করে নিয়ে এলো দিদি ওই সরকারদের বাড়ি থেকে। দাদা কাল কোথায় গিয়েছে, আজও তো ফিরল না। মহেশ চক্রবর্তীর দোকানে টাকা পাবে বলে চাল ডাল দেয় না আজকাল। দিদি এখন কোথায় পাবে, কোন দিকে যাবে? প্রতুল অনেক কথা ভাবল। কণা সংসার চালাতে পারে না টাকার অভাবে। 10 টাকা সাহায্য করে, সেটা যেন ভিক্ষা দেওয়ার মতো দেখায়। সে টাকা হাত পেতে নেওয়ায় কণার গৌরব ক্ষুণ্ণ হয়। কণাকে সে অপমানের মধ্যে টেনে আনতে তার মন সরে না। অথচ এরকম কষ্ট করেই বা কণা কতদিন বাঁচবে? সব দিকের মীমাংসা করতে হলে বিবাহের কথাটা পারতে আর দেরি করা উচিত নয়। আজই সে কণার সঙ্গে বিষয় একটা বোঝাপড়া করবে আগে, তারপরে শশধরকে জানালেই চলবে। এখন শশধরটা মানুষ নয়, সে এর মধ্যে বেশ বুঝে ফেলেছে। কণা চা নিয়ে ঘরে ঢুকলো, বলল, একটু দেরি হয়ে গেল প্রতুলদা, দুধ ছিল না একেবারে, আনলাম রায় কাকাদের বাড়ি থেকে। দেখুন তো চাটা খেয়ে কেমন হয়েছে। প্রতুল বলল, ব্যস্ত হয়ে ঘুরছো কোথায় কণা? বসো এখানে, কথা আছে। শীতকালের বিকাল। কণাদের বাড়ির চারপাশে বন জঙ্গলে বনমৌরিলতায় ফুল ফুটেছে। বেশ একটা উগ্র সুগন্ধে অপরাহ্নের শীতল বাতাস ভরপুর। ভাঙা ইটের পাঁচিলের গায়ে রাঙা রোদ পড়ে কণাদের পুরনো পৈতৃক ভদ্রাসনের প্রাচীনত্ব ও দারিদ্র্য যেন আরও বাড়িয়ে তুলেছে। কণা বসল। প্রতুলের মুখের দিকে আগ্রহের সঙ্গে তাকিয়ে থেকে বলল, কি প্রতুলদা? তোমাকে কথাটা বলি, কিছু মনে করো না কণা। অনেক দিন থেকে এই কথাটা আমার মনে রয়েছে, বলি বলি করে বলা হচ্ছে না। তুমি আমায় বিয়ে করবে কণা? আমি অত্যন্ত সৌভাগ্য বলে মনে করব যদি। কণা খানিকটা চুপ করে থাকলো। খানিকক্ষণ দুজনের কেউই কথা বলল না। তারপরে কণা ধীরে ধীরে অনেকটা চাপা সুরে বলল, সে হয় না প্রতুলদা। প্রতুল বিস্মিত হলো। কণার এ উত্তর সম্পূর্ণ অপ্রত্যাশিত তার কাছে। বলল, হয় না কণা? কণা মাটির দিকে চোখ রেখে আগের মতোই নিচু স্বরে বলল, হয় না প্রতুলদা, কারণ আছে অবশ্য, কিন্তু সে কথা বলবো না। বিয়ে হতে পারে না। কেন? কণা কি অন্য কোনো যুবককে ভালোবাসে? কই, আর কোনো যুবককে তো প্রতুল কোনো দিন এদের বাড়িতে যাওয়া আসা করতে দেখেনি। ব্যাপার কি? কারণটা জানতে পারলে বড় ভালো হতো কণা। খুব বেশি বাধা কিছু আছে কি? হ্যাঁ, কারণটা বলবে?
আপনি কিছুই জানেন না? দাদা কিছু বলেনি আপনাকে? প্রতুল আরও বিস্মিত হলো। কি জানবে সে? শশধরই বা তাকে কি বলবে? অত্যন্ত আগ্রহ ও কৌতূহলের সঙ্গে সে বলল, না কণা, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। শশধর কি বলবে আমায়? আমি বিধবা। তুমি? হ্যাঁ, 8 বছর বয়সে আমার বিয়ে হয়। 13 বছর বয়সে এই 5 বছর হলো। প্রতুলের মাথা বন বন করে ঘুরতে লাগলো যেন, সারা শরীর যেন ঝিমঝিম করছে। কণা বিধবা? কণার বিবাহ হয়েছিল 8 বছর বয়সে? অদৃষ্টের কি দারুণ পরিহাস! আর সে কত আকাশকুসুম না রচনা করেছে মনে মনে এই কণাকে নিয়ে। এদের প্রতি মনে মনে কত অবিচার করেছে তাকে জামাই করবার উদ্দেশ্য প্রতি আরোপ করে। গ্লানি অনুতাপে প্রতুলের মন পূর্ণ হয়ে গেল। কিন্তু কণা, এই কথা তো আমি কিছুই জানি না। আমাকে তো কেউ কিছু বলেনি। আমার ধারণা ছিল যে আপনি জানেন, দাদা বলেছে আপনাকে। আমিও অবাক হয়ে গেছি কথা শুনে। একটা কথা বলবো, বিধবার পুনর্বিবাহ তো হচ্ছে সমাজে। প্রতুলদা, ওসব কথা থাক। যা হয় না যেখানে, সেখানে সে কথা তোলা মিথ্যে। না, আমার কথার উত্তর দাও কণা। আমি অমন ধরনের কথা শুনবো না তোমার মুখে। তোমায় সুখী করার দিকে আমার লক্ষ্য। সেজন্য সংস্কার এবং সমাজ আমি অনায়াসেই ঠেলব। কণার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মুখ নিচু করে আঁচলের প্রান্ত দিয়ে চোখ মুছে বলল, আপনার পায়ে পড়ি প্রতুলদা। প্রতুল আর কিছুই বলল না। পরদিন অফিসে এসে সে চাকরিতে ইস্তফা দিয়ে দিল 1 মাসের নোটিশে। এখানে আর থাকবে না, থেকে লাভ নেই। এই 1 মাসের মধ্যে সে কণাদের বাড়ি গেল প্রায় প্রত্যেক দিনই, কিন্তু চাকরিতে নোটিশ দেওয়ার কথা কাউকেই বলল না। বিবাহ সম্বন্ধে কণার সাথে আর কোনো কথাও সে বলেনি। যদিও কণা আগের মতোই তার কাছে নিঃসংকোচে আসে, বসে, কথাবার্তা বলে। যাবার আগে সে কণাদের বাড়ি গেল। অন্যান্য কথাবার্তার পর সে বলল, কণা, আমি এখান থেকে চলে যাচ্ছি কাল। কণা আশ্চর্য হয়ে প্রতুলের মুখের দিকে চেয়ে বলল, চলে যাবেন? কেন? চাকরি ছেড়ে দিচ্ছি। সে কি কথা? কথা ঠিকই, তাই কাল যাচ্ছি। সত্যি? সত্যি, মিথ্যে বলে লাভ কি? সে কথা তো একদিনও বলেননি। না, বলিনি। বলি বা লাভ কি? যেতেই যখন হবে। কেন, এখানে আপনার অসুবিধা কি হচ্ছিল? ভালো চাকরি পেয়েছেন বুঝে কোথাও? কোথাও না। কণা চুপ করে রইল। প্রতুলও তাই। খানিক পরে কণা বলল, যাবেন তা জানতাম। বিদেশি লোক আপনি, আপনাকে তো ধরে রাখা যাবে না। আমাদের কথা আপনি শুনবেনই বা কেন? অনেক জ্বালাতন করেছি, কিছু মনে করো না কণা। কণা চুপ করে রইল। এই পর্যন্ত সেদিন কণার সঙ্গে কথাবার্তা। পরদিন আর একবার কণাদের বাড়ি যাবার কথা ভেবেও প্রতুলের যাওয়া হলো না। দুপুরের ট্রেনে প্রতুল চলে আসলো। সারা পথ কেবল কণার কথা মনে হলো প্রতুলের। সেই অভাব অনটনের সংসারে চিরকাল কাটাতে হবে তাকে। গরিবের ঘরের অল্প বয়সী বিধবা মেয়ে। দাদার সংসার ছাড়া আর উপায় নেই। কণার জীবন অন্ধকার, কোনো আলো নেই কোনো দিক থেকে। প্রতুলের বুকের মধ্যে কোথায় যেন টনটন করছে। কণাকে কার কাছে রেখে যাচ্ছে সে? পরক্ষণেই ভাবল, কি মুশকিল। কণা রয়েছে তার বাপের ভিটেতে ভাই বোনের কাছে, দাদার কাছে। আমার সঙ্গে তার কি? মাস 5-6 পরে সেই ফাল্গুন মাসে মায়ের পীড়াপিড়িতে তাকে বিয়ে করতে হলো। প্রতুলের শ্বশুরের 2-3টি ছোট বড় কলিয়ারি ছিল, কিন্তু কলিয়ারিগুলির অবস্থা ছিল খারাপ। চুরি হতো,
নির্ভরযোগ্য ম্যানেজারের অভাবে কলিয়ারিগুলি লোকসানি মহল হয়ে পড়ে থাকত। প্রতুলের শ্বশুর একদিন প্রস্তাব করলেন, সে অফিসে পরের চাকরি না করে যদি কলিয়ারিগুলির তত্ত্বাবধান করে তবে অফিসে যে বেতন পাচ্ছে তা তো পাবেই, উপরন্তু ভবিষ্যতে একটা উন্নতির আশা থাকে শ্বশুর জামাই উভয়েরই। প্রতুল শ্বশুরের প্রস্তাবে রাজি হলো। আরও বছর 2 পরে কলিয়ারির অবস্থা সত্যিই ফিরল প্রতুলের কর্মদক্ষতায়। প্রতুল আসানসোলের রেল স্টেশন থেকে 3 মাইল দূরে বুদ্ধচক কলিয়ারিতে সাজানো বাংলোতে স্ত্রী পুত্র নিয়ে বাস করে। একটু স্টাইলের উপরই থাকে, না থাকলে চলে না, কাজের খাতিরেই থাকতে হয় নাকি। কি জানি কেন এখানে এসে কণার কথা তার বড়ই মনে পড়তে লাগলো। আজ তার এই সাজানো বাংলো, সুখ, ঐশ্বর্য এদের ভাগ কণা কিছুই পেল না। সেই সুদূর পাড়াগায়ে দারিদ্র ও নিরাশার অন্ধকারের মধ্যে ভাঙা পুরনো ইটের কোঠাবাড়ি আঁকড়িয়ে পড়ে রইল। প্রতুলের মনটা যেন হা হা করে উঠল। সে বুঝল এখনো কণার কথা তার মন জুড়ে বসে আছে, তাই তাকে ভুলে যাওয়া প্রতুলের পক্ষে সহজ নয়। প্রতুলের স্ত্রী বড় লোকের মেয়ে, ছেলেবেলা থেকেই সে সুখ ভোগ করে আসছে। তাকে খাইয়ে পরিয়ে নতুন জিনিস দেখিয়ে লাভ কি? তেল্লা মাথায় তেল দেওয়া, বরং যে চিরবঞ্চিতা, জীবন যাকে কিছুই দেয়নি, তাকে যদি আছে। কেন এমন হয় জীবনে কে বলবে? যে পেয়ে আসছে সেই বরাবর পায়, যে পায় না সে কখনোই পায় না। যাকে খাইয়ে সুখ, পরিয়ে সুখ, দেখে সুখ, তাকে খাওয়ানো যায় না, পরানো যায় না, দেখানোও যায় না। কেন এমন হয়? এসব 4-5 বছর আগের কথা। আজ কয়েকদিন হলো প্রতুল কলকাতায় এসেছে চাকরির খোঁজে। কলিয়ারি আছে, কিন্তু প্রতুলের স্ত্রী নেই। গত বছর স্ত্রীর মৃত্যুর পর থেকে শ্বশুরের কলিয়ারিতে থাকা প্রতুলের ভালো মনে হলো না, এবং তারপরে দেখা গেল প্রতুলের শ্বশুরেরও তা ক্রমশ ভালো বলে মনে হচ্ছে না। সুতরাং আজ কয়েকদিন হলো প্রতুল তার ছেলেটিকে সঙ্গে নিয়ে কলকাতায় এসে এই পরিচিত মেসটিতে উঠেছে এবং চাকরির সন্ধানে আছে। এই সেই শশধর, কণার ভাই। এত কাল পরে হঠাৎ এভাবে কোথা থেকে কেমন করে এসে পড়ল। কিছুক্ষণ বসে শশধর চা খেয়ে সুস্থ হবার পরই প্রতুল বলল, তারপরে কি মনে করে, কেমন আছো? শশধর বলল, ভালোই আছি। আপনি এখানে আছেন তো শুনলাম জীবনদার কাছে। আপনি নাকি চাকরি খুঁজছেন, সেই জন্যেই আমার এখানে আসা। আপনার সব কথাই শুনেছি। কি ব্যাপার, চাকরি সন্ধানে আছে নাকি? আমাদের দেশে মিউনিসিপ্যাল অফিসের সেই কেরানির পোস্ট খালি হয়েছে। আপনি গেলে ওরা লুফে নেবে এখনই। কিশোরী চ্যাটার্জি এখন চেয়ারম্যান, আপনাকে বড় ভালোবাসত। আমাদের আপনার লোক। দিন একখানা দরখাস্ত করে, আমি লিখলে একবার গিয়ে ইন্টারভিউ করে আসবেন চেয়ারম্যানের সঙ্গে। আবার সেই নাথপুর, সেই মিউনিসিপ্যাল অফিসের 30 টাকা বেতনের কেরানির পদ। তাই হোক। প্রতুল দরখাস্ত লিখে পরদিন সকালে শশধরের হাতে দিল। চাকরি না করলে চলবে না। ছোট ছেলেটি নিয়ে 30 টাকায় তার খুব চলে যাবে। তার বাবা মা জীবিত বটেই, কিন্তু ছেলের রোজগারের ওপর তাদের নির্ভর করতে হয় না। দিন 15 পরে শশধর লিখল, চাকরির সব ঠিক, একবার এসে চেয়ারম্যানের সঙ্গে দেখা করা দরকার। প্রতুল ছেলেকে নিয়ে নাগপুরে গেল। 10 বছর আসেনি এদিকে, অথচ যেন মনে হচ্ছে কাল এই গ্রাম ছেড়ে গিয়েছে। কণার কথা সেই শশধরকে জিজ্ঞাসা করতে পারেনি, কোথায় যেন বেঁধেছিল। বহু চেষ্টা করেও পারেনি। আজ স্টেশনে নামতেই কণার কথা প্রথমেই মনে পড়ল।
কণা যেখানে থাকে সেখানেই সে থাকবে জীবনের বাকি কয়টা দিন। বেলা প্রায় 1টা। শশধর স্টেশনে ছিল। বলল, প্রতুলদা, আপনার সেই পুরনো বাসা ভাড়া করে রেখেছি, কোনো অসুবিধা হবে না। আর কণা বলে দিয়েছে আজ ওখানে খাবেন, চাকরি হয়ে যাবে এখন, সব বলা আছে। প্রতুল বলল, এবেলা খাবো না, খোকাকে বরং নিয়ে যাও কণার কাছে, আমি অফিসের পরে যাব। আমরা দুজনেই সকালে খেয়ে গাড়িতে চলেছি। বিকেলের দিকে চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করার পর প্রতুল শশধরদের বাড়ি গেল। প্রথমেই কণা এসে সামনে দাঁড়িয়ে বলল, প্রতুলদা, এতদিন পরে মনে পড়ল? তারপর সে পায়ের ধুলো নিয়ে প্রণাম করল। প্রতুল অবাক হয়ে চেয়ে রইল। সে কণা কোথায়? কোথায় সে লাবণ্যময়ী কিশোরী? এই কণাকে সে চেনে না। কণা আগের চেয়ে রোগা হয়েছে। যৌবনের সৌন্দর্য কোথায় হারিয়ে গেছে অনেকদিন আগেই মনে হয়। যদিও এখন 27-28 বছরের বেশি বয়স নয় কণার। মুখের কোথাও আগের লাবণ্যের চিহ্ন আছে কিনা প্রতুল বিশেষভাবে খুঁজে দেখেও পেল না। সঙ্গে সঙ্গে প্রতুল দেখল কণার উপর তার সে ভালোবাসা যেন এক মুহূর্তে মন থেকে কর্পূরের মতো উবে গেছে। এই কণা অন্য একজন স্ত্রী লোক, তার ভালোবাসার পাত্রী তার পরিচিত কণাই নয়। কাকে সে ভালোবাসবে? কণা অবশ্য খুব আদর যত্ন করল। খাওয়া দাওয়ার পরে প্রতুলকে পান এনে দিয়ে বলল, কতদিন আসেননি, অনেক কথা আছে আপনার সঙ্গে প্রতুলদা, বসুন, আমি আসছি। প্রতুল ভাবছিল, ভাগ্যে কণার সঙ্গে তার বিয়ের সুবিধা বা যোগাযোগ হয়নি। কি বেঁচেই গেছে সে, ভগবান বাঁচিয়ে দিয়েছেন। উফ। 2-4টে মামুলি কথা বলে প্রতুল ছেলের হাত ধরে ওদের বাড়ি থেকে বের হয়ে হাঁপ ছেড়ে যেন বাঁচল। পরদিন সকালে শশধরকে ডেকে বলল, না ভাই, ছেলেটার শরীর খারাপ হয়েছে কাল রাতে। তোমাদের যা ম্যালেরিয়ার দেশ, ছেলে নিয়ে এখানে চাকরি পোষাবে না, অন্য কোথাও চেষ্টা করে দেখি গে।